আসসালামু আলাইকুম। আজকে আমরা কৃষি ভর্তি পরীক্ষা 2022-23 সেশনের কেমিস্ট্রি সলভ নিয়ে কথা বলবো। তো প্রথম কোশ্চেনটা দেখো, একটি জলীয় দ্রবণে পিএইচ 10 হলে সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম আয়ন থাকতে পারে। আচ্ছা, এখানে দেখো তোমার কি কি ক্লু দেয়া আছে। এখানে পিএইচ 10 দেয়া আছে, আর ক্লু হিসেবে তোমাকে দেয়া আছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কেএসপি দেয়া আছে এখানে। আচ্ছা, এখন দেখো এখানে কোশ্চেনে চাইছে কত মোল পার লিটার। আচ্ছা, মোল পার লিটার মানেটা কি? তুমি আগে কোশ্চেনটা আইডেন্টিফাই করো কোনটা ট্রিগার করছে আসলে মোল পার লিটার। আচ্ছা, ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। এটা যদি তুমি বুঝতে অসুবিধা হয়, একটা জিনিস দেখো, আমরা ফিজিক্সে পড়ছিলাম কি রো ইকুয়াল এম বাই ভি। এখানে এম এর এককটা কি, মানে ভর, গ্রাম, আর ভি কি, লিটার। এখন এই ভর থেকে আসলে কি আসছে, ভর থেকে আমরা মোলে কনভার্ট করতে পারি, আবার লিটার তো লিটার, তার মানে এখানে কি একক আসতেছে মোল পার লিটার। বিষয়টা অনেকটা সিমিলার, যে তোমার যদি ঘনমাত্রা চাই তাহলে ঘনমাত্রার এককটাই সেম কি, মোল পার লিটার। এখন এই ঘনমাত্রা চেয়েছে, এখন দেখো পিএইচ থেকে ঘনমাত্রার রিলেশনটা তোমার মাথায় আনতে হবে, আসলে কোথায় রিলেশনটা আছে। একটা জিনিস আমরা কি জানি না, পিএইচ ইকুয়াল কি, মাইনাস লগ অর হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, মানে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমটাই তো পিএইচ। এখন পিএইচ এর মানটা দেয়া আছে 10, এখন তাহলে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। এখন দেখো এখান থেকে তুমি সহজেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করতে পারতেছো। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কত হচ্ছে, এদিকে গেলে অ্যান্টি লগ হচ্ছে, তাহলে 10 ইনভার্স 10, তাই তো। আচ্ছা, এইবার দেখো তোমার এইখানে কি কি দেয়া আছে। এইখানে দেয়া আছে হচ্ছে ম্যাগনেসিয়ামের কেএসপি। এখন যেহেতু কেএসপি দেয়া আছে, তাহলে এই জিনিসটা আসলে আছে কিভাবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাই তো। এখানে দেখো ম্যাগনেসিয়াম আয়ন, 1 মোল ম্যাগনেসিয়াম আয়ন আছে 2+, আরেকটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন আছে, এটা কত মোল, 2 মোল। এটা তোমাকে বুঝতে হবে যে এইখানে 2 মোল আছে আর ম্যাগনেসিয়াম আছে 1 মোল। আচ্ছা, এখন আমাদের জেনারেল ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এটা মাইনাস হবে, ইকুয়াল কত, 10 ইনভার্স 14। এটা তো আমরা জানি। এখন এইখান থেকে তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পাইছো, তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করো। তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কত, 10, এটা এখানে 14 হবে, 10 ইনভার্স 14 বাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ইনভার্স 10, তাই তো। তাহলে কত হচ্ছে, উপরে গেলে 10 ইনভার্স 4 থাকতেছে জাস্ট। আচ্ছা, এইটা আমি কি পাইলাম, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেলাম। এখন তুমি কোশ্চেনে চলে যাও, যে আসলে কি চাইছে, কত ঘনমাত্রায় ম্যাগনেসিয়াম 2+ থাকতে পারে। এখন ম্যাগনেসিয়াম 2+টা আসে কিভাবে, ওরা কি ক্লু দিছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হিসেবে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে আমরা কি দেখলাম, যে ম্যাগনেসিয়াম 2+ আছে ইন্টু 2 মোল আছে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, এটা আমরা দেখলাম। ইকুয়াল কত, কেএসপি কত আছে, এইটা কিন্তু কেএসপি হিসেবে আছে এই জিনিসটা, তাই না। কেএসপিটাকে ভাঙিয়ে আমরা কি পাইছি, 1 মোল ম্যাগনেসিয়াম 2 মোল হাইড্রোক্সিল আয়ন। এই দেখো এই বিষয়টা এইখানে কেএসপি কত দেওয়া আছে, 2 × 10 ইনভার্স 11, তাহলে 2 × 10 ইনভার্স 11 আমি দিয়ে দিলাম। এখন এইখান থেকে আমাকে বের করতে হবে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা কত হবে, 2 × 10 ইনভার্স 11, নিচে আসবে 2 × হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা কত পেয়েছিলাম, দেখো 10 ইনভার্স 4, তাহলে বসাই দাও মানটা 10 ইনভার্স 4, তাহলে অ্যান্সারটা কত আসতেছে, 10 ইনভার্স 7, এইটা তোমার অ্যান্সার চলে আসতেছে। এখন অপশনে দেখো, আচ্ছা এইখানে অপশনে দেখো টু, সবগুলোর সামনেই টু, তার মানে কোশ্চেনটা আসলে ভুল আছে। হ্যাঁ, এইখানে হয়তো ওরা সামহাও এইখানে এই টুটাকে ওরা নেয়নি, এই টুটাকে ওরা নেয়নি, কিন্তু তুমি কি জানো যে এইটা তো 2 মোল ওর যোগ হচ্ছেই, তাই না। আমরা এইটাকে ভেঙে তো এই যে এই টুটা তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে এটার সাথে, এটা তো 2 মোল আছে। তার মানে এইখানে কোশ্চেনটা ভুল আছে। ভুল থাকার পরেও যেহেতু এইগুলো এমসিকিউ, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, রিলেটেড অ্যান্সার কোনটা, তোমার 10 ইনভার্স 7 অ্যান্সার আসছে, দেখো এই অ্যান্সারটার সাথে অনেকটা রিলেটেড। এই টুটা যদি তুমি ক্যান্সেল করো, কারণ টুটা তো ওরা সবখানেই দিয়ে দিচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে এটার অ্যান্সারটা হলে ডি হতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হলুদ পদক্ষেপ দেয়, এইটা কি হবে, লেড আয়ন। এইরকম আয়ন শনাক্তকরণ থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, গুণগত রসায়নে আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ থেকে তুমি কিন্তু পড়বা, এখান থেকে কোশ্চেন তোমার আসবে।
আয়ন শনাক্তকরণ থেকে কোশ্চেন আসবে, জাস্ট নামধারী যে বিক্রিয়াগুলো আছে এমনিতেই এইটার মানে এইরকম যে কালারগুলো, এই কালারগুলো তুমি একটু পড়ে নিবা। এখানে অ্যান্সার হবে লেড আয়ন। আচ্ছা, এবার দেখো অ্যামোনিয়াম আয়নে এইচ এর মান কত, মানে আমরা কি জানি কোণের নিয়ম অনুসারে, অর্থাৎ নাইট্রোজেনের যে কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান ওরা চিন্তা করছে। আচ্ছা, এখন এইটাকে আমরা ভাঙি, NH4, তাই তো, মানে একটা কেন্দ্রে নাইট্রোজেন, নাইট্রোজেনের আমরা জানি, আচ্ছা এখানে হাইড্রোজেন হবে, এগুলো হাইড্রোজেন, চারদিকে চারটা হাইড্রোজেন থাকবে। নর্মালি ও তিনটা হাত, এই হাতটা দিয়ে ও জাস্ট সন্নিবেশ বন্ধনের মাধ্যমে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাই তো। ওই হাইড্রোজেনটার কারণেই কিন্তু এই প্লাস চিহ্নটা আসছে। আচ্ছা, এখন দেখো আমরা কি জানি যে এমনিতেই তুমি যদি চিন্তা করো যে এর হচ্ছে হাইব্রিডাইজেশন কী হবে বা সংকরণ কী হবে, তাহলে কি হচ্ছে তোমার এর সিগমা বন্ধন সংখ্যা প্লাস হচ্ছে লোন পেয়ার কয়টা আছে সেটা আমরা চিন্তা করবো। তাহলে সিগমা বন্ধন সংখ্যা কয়টা আছে আসলে, এ দেখো একটা, দুইটা, তিনটা, এটা তো সন্নিবেশ বন্ধন তাই না, এটা তো আমরা কাউন্ট করবো না। তাহলে এখানে আছে তিনটা, ও সরি, এটা সহ তো চারটা, এটা টোটালি হবে চারটা, তাহলে চারটা সন্নিবেশ বন্ধন সহ, এটা তো সিগমা বন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে এক দুই তিন চার, চারটা। আর লোন পেয়ার তো এখানে কোনো লোন পেয়ার নাই, চার, তার মানে এর চার, মানে আমরা কি ট্রিগার করি যে sp3। আচ্ছা, তোমাদের সংকরায়ন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের চ্যানেলে, ওয়েলএস চ্যানেলে সংকরায়ন দিয়ে এরকম ট্রিক দিয়ে সহজে কীভাবে বের করা যায় সেগুলোর ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আচ্ছা, এরপর দেখো যে NH3, আচ্ছা চারটা গেল, এখানে আমরা বের করে ফেললাম। এখন sp3 হলে এর বন্ধন কোণ নর্মালি কত হয়, নর্মালি হয় 109.5 ডিগ্রি, তাই না, মানে 109.28 ডিগ্রি বা এরকম, ওটাকে 109.5 ডিগ্রি বলা হয়। তো ব্যতিক্রম হয়, যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখবা যে ওটা 160 ডিগ্রিতে চলে আসছে। কেন আসছে, এটা হচ্ছে যে অ্যামোনিয়ার ক্ষেত্রে হয় কি, আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে কি চিন্তা, ইলেকট্রন বিন্যাস চিন্তা করি 1s2, 2s2, 2p3, তাই না। এখন তুমি যদি নাইট্রোজেনের কাঠামোটা একটু চিন্তা করো, তাহলে এই তিনটা হাতে তিনটা হাইড্রোজেন আমি দিলাম, মানে NH3 কথা আমরা চিন্তা করতেছি, আমরা NH3 নিয়ে কথা বলতেছি। এখন দেখো তো ওর শেষ কক্ষপথে কিন্তু পাঁচটা ইলেকট্রন ধরবে, ও তিনটা দিয়ে হাইড্রোজেনের সাথে, মানে সমযোজী বন্ধনের মাধ্যমে তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, ওর কিন্তু আরও দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে। এখন অ্যামোনিয়ার ক্ষেত্রেও যদি তুমি চিন্তা করো, সেক্ষেত্রেও কিন্তু ওর sp3 সংকরায়ন হচ্ছে, তাই না। ওই যে, কারণ অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা এই থিওরি অনুযায়ী বের করতে চাই, তাহলে কয়টা হবে, একটা সিগমা বন্ধন আর লোন পেয়ার সংখ্যা, তাহলে সিগমা বন্ধন ওর কয়টা, এক দুই তিনটা, তিনটা, আর লোন পেয়ার কয়টা, এক জোড়া, তাহলে তিন আর একে চার, মানে ওরও সেম টু সেম sp3 সংকরায়ন হচ্ছে। তো এর ক্ষেত্রেও 109.5 ডিগ্রি হওয়ার কথা, যেহেতু sp3 সংকরায়ন, কিন্তু ওর হয় না, কারণ এক্ষেত্রে আমরা বলি যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রনের কারণে 2.5 ডিগ্রি করে কমে। এটা আসলে বইয়ে ওইভাবে লেখা নাই, বাট এটা আসলে এইভাবে মানে বলা যায়, বা সাধারণত যদি তুমি ট্রিক হিসেবে ওইটা নাও তাও ঠিক আছে, যে তুমি যদি এইরকম এক জোড়া ইলেকট্রন পাও তো এইটার সাথে 2.5 ডিগ্রি মাইনাস করে দিবা, তখন দেখো সেটা আসতেছে 160 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে ট্রিক ফলো করে তুমি আসলে এই বন্ধন কোণগুলো মানে নির্ণয় করতে পারো। সবগুলো আসলে মেলে না, তবে অনেকগুলো মেলে, 60% মেলে এইভাবে। আচ্ছা, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে 109.5 ডিগ্রি। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো যে পটাশিয়াম মৌলটা কোন গ্রুপের মৌল। আচ্ছা, আমরা পর্যায় সারণীগুলো সোজা করে পড়ছিলাম, লিনাকে লিথিয়াম, সোডিয়াম, রুবি সাজাবে ফ্রান্সে, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, স্ট্রনসিয়াম, তারপর ফ্রান্সিয়াম, তাই তো। এখন তুমি দেখো এইগুলো যদি তুমি চিন্তা করতে চাও এইভাবে পড়তে, তারপর বেরিলিয়াম, মোগলাই কাবাব সরিয়ে, মানে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই জিনিসগুলো যদি তুমি চিন্তা করতে চাও, তাহলে এই জিনিসগুলো এইভাবে কিন্তু তুমি মনে রাখতে পারো। আচ্ছা,
এটা মনে হয় সাজাতে সেলেনিয়াম হয়তো। আচ্ছা, আমার ভালো করে মনে আসতেছে না, তো একটু দেখে নিও। তো এই গ্রুপের মৌলগুলো আসলে কোন গ্রুপে? আমরা জানি এইটা হচ্ছে 1 নাম্বার গ্রুপের মৌলগুলো কীভাবে মনে রাখতে পারি, এটা 2 নাম্বার গ্রুপে। তাহলে তুমি যদি এইখানে পটাশিয়াম, খুবই ইজি একটা জিনিস আসছে। যদি তোমার এরকম হইতো যে তোমার ফ্রান্সিয়াম আসছে, এটা কোন গ্রুপের মৌল, তুমি তো এইটার সাথে পরিচিত না, ওইভাবে আমরা সাধারণত পরিচিত না, তখন তুমি এই ছন্দগুলো দিয়ে তুমি হচ্ছে মনে রাখতে পারবা। এই নিয়েও আমাদের ওএলএসে একটা ভিডিও দেয়া আছে, তোমরা এটাও দেখে নিতে পারো। তো এক্ষেত্রে কি হবে, গ্রুপ 1 নাম্বার মৌল মানে খার নাম। আচ্ছা, গ্রুপ তো দেয়া নাই। এই 1 নাম্বার মৌলগুলো, 1 নাম্বার গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, 2 নম্বরগুলোকে মৃৎ ক্ষার, 16 নম্বর গ্রুপকে চ্যালকোজেন, 17 নম্বর গ্রুপকে কি হ্যালোজেন। তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের ওয়েলএস চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে বলছে ইথিলিন অণুতে সংকরিত এবং অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, ইথিলিন মানে কি? ইথিন, তাই না? দেখি তো কি হয় আসলে। এখানে দেখো একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। আচ্ছা, আমরা কি জানি যে পাই বন্ধনগুলো এইভাবে পাশাপাশি, আচ্ছা যাই একাই পাশাপাশি অবস্থান করে, আর সিগমা বন্ধনগুলো সামনাসামনি অবস্থান করে, তাই তো? এখন দেখো এই দুইটার এখন এইটা হচ্ছে, আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করে দেখাই। এই জিনিসটা হচ্ছে কি, এইটা ধরো সিগমা বন্ধন, পাই বন্ধন, তাই না? এটা হচ্ছে মুখোমুখি অবস্থান, পাশাপাশি অবস্থান করতেছে। আর এইভাবে কিভাবে থাকে, এইটা কি থাকে? সিগমা বন্ধন। তার মানে একটা সংকরিত অসংকরিত বলতে কি বোঝায়? সংকরিত অসংকরিত এই দুইটা লাইন দ্বারা তুমি কি বুঝো? সংকরিত মানে যাকে সংকরণ করা হয়েছে, ওর আর আসলে কিছু নাই। এই যে এই জিনিসটা কি ডিফাইন করতেছে? সিগমা বন্ধন, তাই না? সিগমা বন্ধন। আর এই জিনিসটা ডিফাইন করতেছে হচ্ছে পাই বন্ধন। তাহলে সিগমা বন্ধনের কথা চিন্তা করো, ও অলরেডি সংকরিত, মানে ওকে আর ও আসলে আর রিয়েকশনে অংশগ্রহণ করবে না ওইভাবে সচরাচর। তো তবে পাই বন্ধনটা কি, এটা একটা ভাঙতে পারে, তার মানে এটা এখনো অসংকরিত। তার মানে এইটা অসংকরিত আর এইটা সংকরিত, এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে বিষয়টা এরকম, এটা অ্যান্সার হবে 90 ডিগ্রি। আচ্ছা, এবার আসো, এখানে বলছে কোনটির ডাইপোল মোমেন্ট শূন্য। ডাইপোল মোমেন্ট আসলে একটা ধনাত্মক আর ঋণাত্মক এটাকে ট্রিগার করে। আর ডাইপোল মোমেন্ট বলতে বোঝায়, দেখো এটা মোমেন্ট শূন্য, এই পুরা কথাটার মানে কি জানো? অনেকটা লব্ধির মতো, বুঝছো? লব্ধিতে কি হয় যে ধরো চারদিকে 4টা ফোর্স আছে, প্রত্যেকটা ইকুয়াল মান। এইখানে ধরো সেম ইকুয়াল মান, সেম ফোর্স, সেম ফোর্স, সেম ফোর্স। তাহলে এইখানে কি জিনিসটা, লব্ধিটা কি হবে? আর ইকুয়াল 0 হবে, তাই না? তো এই জিনিসটা অনেকটা এইরকম। এই ফ্লোরিনের ক্ষেত্রে দেখো, যদি আমরা এইভাবে চিন্তা করি যে এই ফ্লোরিনটা, সরি এই যে CF4, এইখানে একটা কার্বন আছে আর চারদিকে 4টা ফ্লোরিন আছে ঋণাত্মক চার্জ নিয়ে। অবশ্যই চার্জটা মেনশন করতে হবে, ঋণাত্মক চার্জ নিয়ে। এখন দেখো প্রত্যেকটাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট আছে চার্জটা, তার মানে এর ডাইপোল মোমেন্টটা শূন্য হবে। বাকিগুলোতে দেখো ধনাত্মক আর ঋণাত্মক চার্জের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো বাকিগুলোতে আমরা বলতে পারি না যে এর ডাইপোল মোমেন্ট শূন্য হবে, বাট এর ডাইপোল মোমেন্টটা শূন্য হবে। আচ্ছা, তার মানে এখানে অ্যান্সার হবে এ। এবার আসো এই কোশ্চেনটায়, সমপরিমাণ 0.5 মোলার অ্যামোনিয়া এবং 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণের মিশ্রণে পিএইচ কত? পি অফ কেবি দিয়ে আছে। আচ্ছা, যখনই তোমার পি অফ কেবি দেওয়া থাকবে না, তখনই তুমি বুঝবা যে এটা আসলে একটা বাফার দ্রবণ। ঠিক আছে, তার মানে এটা উইক, আসলে বেসটা হবে উইক, তাই তো? এই জন্য পি অফ কেবি দিয়ে আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, যেহেতু পি অফ কেবি দিয়ে আছে, ওই যে পিএইচ ইকুয়াল পি অফ কে এ প্লাস কি লবণ বাই অম্ল, একটা সূত্র আমরা পড়ছিলাম না? এখানে যেহেতু পি অফ কেবি দিয়ে আছে, তাহলে আমরা কাকে নিয়ে আসবো? পি অফ ওএইচ কে নিয়ে আসবো। তাহলে পি অফ ওএইচ ইকুয়াল কি? পি অফ কে বি প্লাস লগ সল্ট সল্ট বাই বেস। এখন পি অফ ওএইচ এর মান, আচ্ছা ওএইচই তো আমরা বের করবো, তাহলে পি অফ কেবি কত? 4 দেয়া আছে, প্লাস লগ সল্ট, লবণ কত দেয়া আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড, এইটা কি? সল্ট। অ্যামোনিয়াম ক্লোরাইডটা হলো সল্ট, এটা 0.5, এইটাও অ্যামোনিয়া বেস হিসেবে, তাহলে এটাও 0.5। তার মানে এখানেও 0.5 হচ্ছে, এখানেও 0.5 হচ্ছে। আমরা লগ 1 এর মান কত জানি? 0,
তাই না? এই দুইটাতে তো লগ কাটাকাটি গেলে লগ 1 হচ্ছে 0, তাহলে 4 + 0 = 4। তাহলে এখন আমরা পি অফ ওইস পাইছি 4। এখন বলছে পিএইচ কত? আর তো বলার অপেক্ষা রাখে না, এটা আমরা সবাই জানি পিএইচ ইকুয়াল কি, মানে পিএইচ প্লাস পি অফ ওইস, এই জিনিসটা মানে কি 14। তাহলে এখান থেকে তুমি যদি পিএইচ এর মান বের করতে চাও তাহলে কি হবে, 14 - 4 ইকুয়াল কত, 10। এখানে অ্যান্সারটা তখন 10 হবে। আচ্ছা, এবার আসো এই কোশ্চেনটায় 300 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়াটা দেখো, 2A 3B গ্রাম। আচ্ছা, গ্যাসীয় অবস্থায় আছে, তো বিক্রিয়াটিতে কেসিও মোল পার মিটার কিউব হবে। কি বললো, এত মাত্রা এত বিক্রিয়াটির কেসি, ও আচ্ছা কেসির মানটা বের করতে বলছে, যে কেসি কত মোল পার মিটার কিউব। আচ্ছা, আমাদের ক্লুকে কি দিছে, কেপির মান দেয়া আছে। আচ্ছা, আর কিছু দেয়া নাই। ওকে ফাইন, আমরা আমরা দেখি আমরা কেপি আর কেসির এবার রিলেশন নিয়ে আমরা কাজ করবো। আগে তুমি বুঝবা যে আসলে কোনটা চেয়েছে এবং কার সাথে কার আমরা রিলেশনটা বের করবো, কেপি আর কেসি। তাহলে আমরা কি জানি সূত্রটা, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন দেখো তো কার মান দেয়া আছে, কেপির মান দেয়া আছে। কেপির মান কত, 8.34 ইন্টু 10⁻²। আচ্ছা, এত প্যাসকেল, এটা আমরা বসাই দিলাম। কেসির মান জানি না, আমরা বের করব। এবার আর এর মান কত, 8.314, তাই না? তো এইটাকে আমরা 8.34ই লিখলাম, ঠিক আছে, আহামরি কিছুই হবে না যেহেতু হ্যান্ড ক্যালকুলেশন আমরা করব। আর তাপমাত্রা কত দেয়া আছে, 300 কেলভিন, কেলভিনেই দেয়া আছে, আমরা লিখলাম। এবার ডেল এর মান মানে মানে কি, ডেল এর মানে হচ্ছে তোমার বিক্রিয়কের মোল সংখ্যা আর হলো উৎপাদের মোল সংখ্যার বিয়োগফলটা। তাহলে ডেল এন কী হবে, 3 - 2 = 1। তাহলে এখানে আমরা ডেল এনটা আসলে 1ই পাচ্ছি। হ্যাঁ, ডেল এর মানটা। তাহলে এইখান থেকে আমরা যদি কেসি এর মানটা বের করতে চাই, তাহলে কেসি ইকুয়াল কী হবে, 8.314 10² বাই 8.34 ইন্টু 300। আচ্ছা, এই দুইটা তো কাটা যাচ্ছে, তাহলে 100/300, এখানে 1/3 থাকতেছে, এটা 0.33 এরকমই আসবে জিনিসটা। হ্যাঁ, আমাদের কিন্তু কোনো, দেখো কোশ্চেনগুলো দেখে মনে হয় অনেক বড়, কিন্তু আমাদের কোনোটাতেই কি কোনো ক্যালকুলেটর ইউজ করতেছি, আমরা কিন্তু হাতে কলমেই করতে পারতেছি সবগুলো। আচ্ছা, এবার দেখো একটি প্রথম ক্রম বিক্রিয়ায় 60 সেকেন্ডে 1 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটারে নেমে আসে। বিক্রিয়াটির ঘনমাত্রা 2 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটারে নেমে আসতে কত সময় লাগবে? আচ্ছা, এই জিনিসটা আসলে কিভাবে হয়, এটা আমরা ট্রিক দিয়ে করবো, ঠিক আছে। এখন দেখো প্রথম ক্রম বিক্রিয়া বলছে ঘনমাত্রা 60 সেকেন্ডে 1 থেকে 0.5 মানে কি অর্ধেকে নেমে আসছে, তার মানে কি আমরা টি হাফ এখানে কত 60 সেকেন্ড, এটা আমরা আইডেন্টিফাই করলাম। এখন আমাকে বলছে যে কত সেকেন্ড লাগবে, যদি এরকম কোশ্চেন আসে কত সেকেন্ড লাগবে কত সময় লাগবে, সেক্ষেত্রে তোমার সূত্রটা হচ্ছে টি ইকুয়াল টি হাফ 1/2 ইন্টু হচ্ছে এন। এখন এই এনটা কি জিনিস, এই এনটা আমরা এখন বোঝার চেষ্টা করব। এখানে দেখো 2 মোল থেকে 0.5 মোলে নেমে আসছে, তার মানে কি এইখানে অর্ধায়ু কত 1 থেকে 0.5, তার মানে 2 থেকে আগেও কততে আসছে 1 মোল পার লিটারে আসছে, তারপর হচ্ছে 0.5 মোল পার লিটারে আসছে, তাই তো। এইভাবে স্টেপ বাই স্টেপ, তার মানে কি হাফ, তারপরে আবার তারও হাফ, তারপর আবার তারও হাফ, এইভাবে চলতেছে। তার মানে কি এটা আমরা কি বলতে পারি, এর পাওয়ার 1 এর, তার মানে এইটা আমরা বেসিক সূত্র অনুসারে টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তার মানে এইটা কি হচ্ছে, এন এর মানটা কত হচ্ছে অর্ধেক করে, তাহলে এন এর মানটা কত হচ্ছে 2^2 মানে কি এন এর মানটা এখানে 2 আসতেছে। এইখানে এই যে এন এর মানটা, এই এন এর মানটা হচ্ছে 2, তাহলে এখানে কত পাচ্ছিলাম 60, টি হাফ 60, আর এন কোন এন, এই যে এন মানে কি 2² করে কমতেছে, মানে অর্ধেক অর্ধেক করে কমতেছে, তাহলে এন এর মানটা 2, তাহলে কত আসতেছে 160, তাহলে এটাই অ্যান্সার হবে। আচ্ছা, সরি 60 × 120 হবে, এটার অ্যান্সার হবে সি, 120। আচ্ছা, এবার আসো 10 মোল এ গ্যাস এ এবং 30 মোল গ্যাস বি দ্বারা গঠিত মিশ্রণে মোট চাপ 12 এটিএম হলে এই গ্যাসের আংশিক চাপ কত? আচ্ছা, এই গ্যাসের আংশিক চাপ কত? আচ্ছা, আমরা একটা জিনিস জানি না, আংশিক চাপ ইকুয়াল কি, এই জিনিসটা মনে করো তো, আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ, এটা কিন্তু এমসিকিউতে আসে। আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, আসে জন্য এইভাবে আমি লিখে দিলাম।
এটা আমরা জানি মোটামুটি। এখন আমাকে বলছে আংশিক চাপ, তাহলে মোল ভগ্নাংশ। এখন মোল ভগ্নাংশ বের করার আসলে উপায়টা কি? মূল ভগ্নাংশটা আমরা কিভাবে বের করব? আমি একবারই করে দিই। মূল ভগ্নাংশ বের করব ও নিজের মোল বাই মোট মোল। আমি এটাও লিখে দিলাম পুরো প্রসেসটা, ও নিজের মোল বাই মোট মোল। যা, তাই তো, যা আছে তাই। এবার দেখো ওর নিজের মোল কত ছিল, এখানে দেখো 10 মোল গ্যাস, ওর নিজের মোল 10 এবং 30 মোল বি গ্যাস দ্বারা। তার মানে এ আর বি গ্যাসের কথা আমরা চিন্তা করতেছি, এ আর বি গ্যাসের কথা, এর 10 আর এর হলো 20, তাই না? তাহলে এই টোটালটা মিলে কত? সরি, এর 30, তাহলে এর টোটালটা মিলে কত? 40। তাহলে টোটাল মোলটা কত হচ্ছে? টোটাল মোলটা হচ্ছে আমার 40, আর ওর নিজস্ব মোল 10, ইন্টু মোট চাপ কত দেয়া আছে দেখো, 12 ATM ইন্টু 12। এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে 120 আসতেছে, 3 আসতেছে, তাই না? তাহলে অ্যান্সারটা হবে 3। এখানে আমরা অ্যান্সার 3 দেখাচ্ছি। আচ্ছা, এইবার আসো যে একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? এই টাইপের কোশ্চেনগুলো, স্পেশালি এই টাইপের কোশ্চেনগুলো সব থেকে বেশি আসে অ্যাডমিশনে। তুমি সূত্র দিয়ে এই জিনিসগুলো একটু রিলেট করার চেষ্টা করবা যে আরএমএস বেগ, আরএমএস মানে কি, আরএমএস বেগ সূত্রটা কি? √3RT/m। এখানে কি বলছে বলো তো, একই তাপমাত্রায়, তার মানে এখানে ওরা টেম্পারেচারটা ফিক্সড করে দিল, আর 3 তো কনস্ট্যান্ট, আর এর মানও তো কনস্ট্যান্ট, তার মানে আরএমএস এর বেগের সাথে এই এম এর সম্পর্কটাতে আমরা আসতেছি। তাহলে আরএমএস বেগের সাথে এম এর সম্পর্কটা কি হচ্ছে? √1/m, অর্থাৎ এম এর ব্যস্তানুপাতিক। এম যত বেশি হবে, এম মানে কি, এখানে এমটা হচ্ছে আণবিক ভর, তাই তো? তাহলে আণবিক ভর যত বেশি হবে আরএমএস বেগের মান তত কম হবে। আবার আরএমএস বেগের মান যদি বেশি হয় আণবিক ভরের মান কম হবে। এখন বলছে ক্রম কোনটি, তার মানে এখানে তোমরা সরাসরি যেটা ভর অনুসারে লেখা আছে সেটাই তোমরা লিখো। আরএমএস বেগের মান যদি ছোট থেকে বড় চিন্তা করি, তাহলে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, যেভাবে তোমরা চিন্তা করো না কেন, হাইড্রোজেনের এখানে দেখো 2, এখানে কত হচ্ছে 28, এখানে কত হচ্ছে 44। এই ক্রমটাই তো ঠিক লাগতেছে, তাহলে অ্যান্সারটা তো এই হওয়ার কথা, এই হবে। আচ্ছা, এখানে দেখো বলছে কোনটি হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ আসলে আমরা কি চিন্তা করব? ফোন, FON। এখন কথা হচ্ছে এই তিনটার মধ্যে এই FON কি, ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন যদি কোনো যৌগে থাকে, আমরা সরাসরি বলতেছি সেই যৌগগুলো হলো হেটারোসাইক্লিক যৌগ। এখন কথা হচ্ছে যে এইখানে আসলে নাইট্রোবেনজিনটা কীরকম। নাইট্রোবেনজিনটা যদি আমরা দেখি, তাহলে দেখো এইটা একটা NO2 নাইট্রোবেনজিন। তুমি কি প্রথমেই অ্যান্সারটা পেয়ে গেলা? আচ্ছা, একটু হোল্ড করি তো। ন্যাপথলিনটা কি? এখানেও তো এন আছে, এই যে এই এনটা এখানে আছে। এটা ধরো ন্যাপথলিন। পিরিডিনটা কি? এটা হচ্ছে পিরিডিন। আর হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ, অর্থাৎ N2Cl, তাই না? বেনজিনের মাথায় দিলাম এখানে N2Cl। আচ্ছা, এই কোলগুলো দেইনি, N2Cl। আচ্ছা, দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ, সবগুলোতেই নাইট্রোজেন আছে, তাই না? এটা আমরা হবে না, এটা সবার আগে তুমি বাদ দিয়ে দিছো এই জিনিসটা। আচ্ছা, তাহলে এখন এই কথার সাথে তোমার একটু অ্যাড করতে হবে কি, নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লোরিন, অবশ্যই এগুলো বেনজিন বলয়ে থাকতে হবে, অর্থাৎ বেনজিন চক্রে থাকতে হবে। বেনজিন চক্রে তো নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে NO2 এইটা তো নাই, বেনজিন চক্রের বাইরে, সেম জিনিস চক্রের বাইরে। এই নাইট্রোজেনটা কিন্তু ইনক্লুডেড, এই চক্রের মধ্যেই আছে। এই কারণে এখানে অ্যান্সারটা হবে পিরিডিন। বুঝতে পারছো? এইটা চক্রের ভিতর থাকতে হবে, চক্রের বাইরে হলে হবে না। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো, এই যৌগে বলছে কতটা স্টেরিও আইসোমার সম্ভব। আচ্ছা, এইবার আমরা একটু টেকনিক্যালি এই জিনিসটা পড়বো। টেকনিক্যালি কীরকম, যে তুমি এখন ধরে ধরে
এতগুলো তুমি আইসোমার কি বের করতে পারবা? এইটা দুইভাবে কোশ্চেন আসতে পারে। তো আমরা আগে এটা দেখবো যে এইখানে আসলে দ্বিবন্ধন আছে, তার মানে এটা জ্যামিতিক সমাণু পসিবল, আবার আলোক সমাণু পসিবল। আবার যেহেতু এইখানে ভিন্ন ভিন্ন কার্বন আছে, কার্বনকে ডিফাইন করে এরা ভিন্ন ভিন্ন, দেখো এইখানে CH3 এইচ আবার ডাবল বন্ড, তার মানে কি এইটা দিয়ে আমরা সিস ট্রান্স সমাণু বানাইতে পারি। তাহলে কি কি বানাইতে পারি? যদি সিস ট্রান্স করি, এইটা নিয়ে বানাই দেখি, দেখো তো কি হয়। সি মাঝে, আচ্ছা এটা আমি হোয়াইট দিয়ে লিখি, এটা সি, সি কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে CH3 দিই, CH3 বসাই দিলাম, এইখানে এই বাকিটুকু দিয়ে দিই। তাহলে কি থাকতেছে এখানে? CHOH আর একটা CH3, আর বাকিগুলোতে হাইড্রোজেন লাগাই দিই। দেখো তোমার মিলে গেছে। এখন এইটাকে যদি আমি আড়াআড়ি করে দেই, এটাকে আড়াআড়ি করে দেই, তাহলে এইটা কি হলো? এর নাম কি হলো? সিস। এর নাম সিস হলো। তাহলে এটাকে আমি ট্রান্স বানানো তো কোনো ব্যাপারই না, তাই না? এটা আড়াআড়ি করে দিলেই ট্রান্স হয়ে যাচ্ছে। তাহলে এইখানে CH3 দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে CHOH, CH3, আর এখানে একটা হাইড্রোজেন দিই। আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়ে গেল, এই জায়গায় হচ্ছে তোমরা হাইড্রোজেন দিও, তাহলে জিনিসটা মিলবে। CHOH, CH3 দেখো এইটা তখন কি হয়ে গেল? এইটা তখন ট্রান্স হয়ে গেল। এইবার দুইটা পাইলাম, সিস ট্রান্স পাইলাম। এইবার দেখো তো আমরা আসলে আচ্ছা এই সিস ট্রান্স কিসের অন্তর্ভুক্ত? এইটা আগে তোমাকে বুঝতে হবে। জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতার মধ্যে আমরা সমানতা, সিস ট্রান্স দুইটাই পেয়ে গেলাম। এইবার আসো তুমি আলোক সমাণুর ক্ষেত্রে আসলে কি পাবা? তাহলে ওই ওই গঠনটা দেখি কি, CH3 CH আচ্ছা এই গঠনটাকে আমরা যদি একটু লিখি তাহলে কীরকম হবে? CH, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, পাঁচটা ছিল না? টোটাল কয়টা ছিল? 1 2 3 4 5, পাঁচটা ছিল। 3 4 5, আচ্ছা। তারপর কি ছিল? একটা ডাবল বন্ড ছিল, CH3, হাইড্রোজেন কয়টা? 2 3টা, আচ্ছা। তাহলে এইটাকে যদি সাজাই, তাহলে ওইস একটা মূলকটা এইদিকে দেব, একটা ওইস দিব, এতে একটা হাইড্রোজেন, বাকিগুলোতে জোড়া লাগাই দিই। এইখানে আমাদেরকে একটা দ্বিবন্ধন দিতে হবে, তাই না? এখানে যদি দ্বিবন্ধন দেই তাহলে কার্বনের এখানে কয়টা হাত থাকতেছে? একটা। তাহলে এখানে CH3 একটা দিই, 1 2 3 4 3, এখানে একটা হাইড্রোজেন। দেখো মোটামুটি তোমার এটা হয়ে গেছে। এটা কি হচ্ছে? যদি এল সমান ওইটা চিন্তা করি, ওইসটা লেফটে, তাহলে এল সমান, তাহলে এইটাকে আমরা ডি সমানও বানাইতে পারি। কিভাবে? জাস্ট ওইস ফর্মটা ওইদিকে আমরা দিয়ে দেব, এইদিকে হাইড্রোজেনটা, এইদিকে ওইস, CH, এর মধ্যে ডাবল বন্ড CH3, জাস্ট এটা হচ্ছে ডি সমান। তার টোটাল আমি কয়টা পেলাম? 1 2 3 4টা, তাহলে 4টা সমান পেলে অ্যান্সারটা হবে 4টা। তুমি আগে বের করবা আসলে কয়টা জ্যামিতিক সমানতার মধ্যে কি সিস ট্রান্স পাই, সিস ট্রান্স বানানো গেছে, তাহলে এখানে দুইটা হলো। তারপর আবার কি আলোক সমানতার মধ্যে আমরা কি পাই? এটা লিখে নাও, আলোক সমান, আলোক সমানতা, আলোক সমানতার মধ্যে একটা এল সমানও পাচ্ছি, একটা ডি সমানও পাচ্ছি, আর তো আমরা পাচ্ছি না। এই দুইটাই, এটার অ্যান্সার এইটাই হবে 4। আচ্ছা, এবার কোশ্চেনটা দেখো, আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আচ্ছা আমরা একটু দেখি তো, টলুইনটা, টলুইনটা কি? মিথাইল বেনজিন, তাই না? এইটা, এইটা হচ্ছে টলুইন। এটা আলোর উপস্থিতিতে আল্ট্রাভায়োলেট, হ্যাঁ তার মানে টলুইনের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে? আচ্ছা যখনই তোমার এরকম আসবে আল্ট্রাভায়োলেট পাস হবে, তখনই তুমি একটা কথা মাথায় রাখবা যে এটা হচ্ছে টলুইন ক্লোরিনের সাথে, তাই না? এর সাথে ক্লোরিন একটা আছে। এই আল্ট্রাভায়োলেটটা তোমার একটা এইখান থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, আর এখান থেকে একটা ক্লোরিন নেবে, নিয়ে আগে ও হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠিত হবে। এরপর বাকি যা থাকে তুমি সেগুলো রিয়েকশনে, এইটা সব ক্ষেত্রেই ঠিক আছে, বাকি যা থাকে সেটা তুমি রিয়েকশনে বসাই দাও। বাকি আর কি থাকতেছে? এখান থেকে একটা হাইড্রোজেন গেল, তাহলে কি থাকলো এখানে? CH2, আর কি থাকতেছে? এখান থেকে একটা ক্লোরিন চলে গেছে, তাই না? তাহলে আর একটা ক্লোরিন থাকতেছে, এই জিনিসটাই তো থাকতেছে, আর কি থাকতেছে? হ্যাঁ এটাই। তাহলে এইটা এটার নাম কি
দিচ্ছি আমরা বেঞ্জাইল ক্লোরাইড, তাই না? এটা অ্যান্সার ডি হয়। নিচের কোনটি সবচেয়ে সুস্থির? আচ্ছা, সুস্থির মানে হচ্ছে তুমি এই জিনিসটা আমরা এইভাবে পড়তে পারি যে একটা অ্যালকোনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যত বেশি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে অ্যালকেনটা তত বেশি সুস্থিত হবে। তাহলে এখানে দেখো কে সব থেকে বেশি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে। এ দেখো এই কার্বনটার কথা চিন্তা করো যে এ সব থেকে এর তিন দিকে হচ্ছে CH3, তাই না? ও আচ্ছা, দুই দিকে, এর দুই দিকে হচ্ছে CH3। আচ্ছা ধরলাম, এইদিকে দেখো, এইদিকেও তো আর না, এই সব থেকে বেশি হাইড্রোজেন, কারণ কার্বন আসলে এইটা মিথেন অবস্থায় না, মিথেন মিথেন গঠনে ছিল ধরো এইরকম। তো এই হলো দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে, বাকিগুলো দেখো একটাও করে নেই, জাস্ট CH3 গঠনে। তো এইটা আসলে অ্যান্সার এই হবে। যত বেশি হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারবে একটা কার্বন তত বেশি সেটা, সেই যৌগটা সব তত বেশি সুস্থির হবে। আচ্ছা এবার দেখো ওজোনোলিসিস বিক্রিয়ায় নিচে কোন অ্যালকিন থেকে প্রোপানল উৎপন্ন হয়? আচ্ছা, নিচের কোন অ্যালকিন থেকে, আচ্ছা ওজোনোলাইসিস বিক্রিয়াটি কি আমার মনে আছে? আমরা একটু খুব সহজে ওজোনোলাইসিস বিক্রিয়াটা আমরা দেখব। সেটা হচ্ছে ওজোনোলাইসিস মানে কি, O3 মানে ওজোন গ্যাস, এইটা দ্বারা বিক্রিয়া ঘটে। এই অক্সিজেনটা আসলে থাকে কিভাবে, এইভাবে, তাই না? ওর তিনটা অক্সিজেন। এখন একটা লেফট সাইডের একটা ধরবা, একটা রাইট সাইডের ধরবা, আর একটা উপরে। এখন এই উপরেরটা আউট অফ কাউন্ট, কারণ এ হলো জিঙ্কের সাথে বিক্রিয়া করে চলে যায়, তাই না? এখন লেফট সাইডেরটা একটা আছে, রাইট সাইডের একটা আছে। এই লেফট সাইডেরটা কি করে, এ হচ্ছে ধরো অ্যালডিহাইডের সাথে বিক্রি করতেছে CH3, আমি যদি এইভাবে দেখাই CH2, তারপর CH, এই যে এই CH এর সাথে ওটা যুক্ত হয়ে এইখানে একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড হয়। আর এইখানে কি হয়, একটা কিটোনের সাথে CH3, দুইটা CH3 থাকবে দুই মুখে, আর মাঝে একটা কার্বন থাকবে, তাই না? এইখানে সেম ভাবে এই অক্সিজেনটা কি এই কার্বনের সাথে যুক্ত হয়ে ডাবল বন্ড ও যুক্ত হয়। তার মানে এইখানে এটা কি হয়ে গেল, তখন কিটোন হয়ে গেল। তাহলে এই অক্সিজেনটা তো জিঙ্কের সাথে চলে যাচ্ছে। তাহলে এখন তুমি এই O3টাকে ডিস্ট্রিবিউট করো, তুমি কি বুঝলে, একটা অ্যালডিহাইডে চলে যাচ্ছে, একটা হচ্ছে কিটোনে চলে যাচ্ছে। এখন তুমি দেখো এই কোশ্চেনের মধ্যে O3টাকে ভাগ করো, তাহলে একটা লেফট রাইট আর একটা হচ্ছে জিঙ্কের সাথে চলে যাচ্ছে, ওটা বাদ। এখন লেফটেরটা এর সাথে লাগাই দাও, তাহলে এর সাথে লাগাই দিলে এখানে কি হচ্ছে, CHO হচ্ছে। তাহলে এখানে একটা অ্যালডিহাইড পাইলা, প্রোপানল, অর্থাৎ তিন কার্বন বিশিষ্টই তো হচ্ছে প্রোপানল। তাহলে এটা কি প্রোপ্যানল, প্রথমটা তোমার মিললো। এখন প্রোপাননটা মিলাও, পরে আরেকটা ও লাগাই দাও, এই জিনিসটা দেখো, এই জিনিসটা কিন্তু এই জিনিসটা, তাই না? এটা দেখো প্রোপান্ন। তাহলে প্রথম অপশন টেস্টটাই তোমার অ্যান্সারটা মিলে গেছে। এটার সাথে লাগাও CH3CHO, এটা কি হলো, ইথানল। কিন্তু তোমার এটা প্রোপানল উৎপন্ন করতে হবে। আর এটা কি হলো, ও লাগাই দিলে কি হলো, ইথানন। এটা তো হলো না, তাই না? তুমি প্রত্যেকটা টেস্ট করে দেখো, হবে না, এখানে প্রোপানল আর প্রোপানন নিয়ে উৎপন্ন হবে। আচ্ছা এবার দেখো এই বিক্রিয়াটাতে বলছে এম যৌগটা কি, এটা আমরা জানি কি, এই বিক্রিয়াটার নাম কি, সবাই জানি, এটা উড স্প্লিটিং বিক্রিয়া বা উডস বিক্রিয়া আসলে। এখন এই বিক্রিয়ায় কি হয়, দ্বিগুণ পরিমাণ অ্যালকেন উৎপন্ন হয়, তাই না? দ্বিগুণ অ্যালকেন যদি আমরা নর্মালি চিন্তা করি, আমি ট্রিক দিয়েও দেখাচ্ছি, এমনিতে বিক্রিয়াটা দেখাই দিই। আসলে কি হয় এই বিক্রিয়াতে, RX একটা সোডিয়াম, মানে ডাবল হচ্ছে, ডাবল অ্যালকেনের সাথে এটা বিক্রিয়া করে, অ্যালকাইল হ্যালাইডের সাথে এটা বিক্রিয়া করে। তাহলে এই সোডিয়ামটা কি করে, এই সোডিয়ামটা হচ্ছে এই এক্সগুলোকে টেনে নেয়, এই সোডিয়ামটা এই এক্সগুলোকে টেনে নেয়। তাহলে এইখানে কি থাকতেছে, দুইটা আর থাকতেছে না, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ অ্যালকেন তোমার এখানে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এইখানে দেখো কার্বন কয়টা আছে, এক, দুই, দুইটা, ও তিনটা আছে, তিনটা আছে, তাহলে তিন দ্বিগুণে কত হয়, ছয়। তাহলে এখানে অ্যান্সার হবে হেক্সেন, ছয়। আচ্ছা এবার আমাদের মনে হয় এটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ, তো এইখানে দেখো, এইখানে গ্যালভানিক কোষের ক্ষেত্রে বলছি ইএমএফ কোষটা কত হবে।
ই অফ ক্যাথোডে মান দিয়ে আছে, অ্যানোডে মান দিয়ে আছে। আচ্ছা এইখানে তো তুমি জারণ বিজারণ মানটা তুমি আইডেন্টিফাই করতে পারছো না, এইটাতে একটু কন্ট্রাডিক্টরি আছে। হ্যাঁ, আমি যদি এইটার কথা এই জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে এইখানে অ্যানোডে কি হয়, আমরা একটা কথা মাথায় রাখবা, অ্যানোডে এই জিনিসটা মাথায় রাখবা যে অ্যানোডে অ্যানোডে জারণ আর ক্যাথোডে ঘটে হলো বিজারণ, ক্যাথোডে ঘটে বিজারণ। তার মানে কি অ্যানোডে জারণ মানে কি, তোমার জারণ বিভব, আর জারণ বিভবটা আসলে কি হয়, পজিটিভ হয়, তাই না? তাহলে অ্যানোডে যদি জারণ ঘটে তাহলে এই কোশ্চেনের এইটা তাহলে কি দেয়া আছে, বিজারণ বিভবের মান দেয়া আছে, এটাকে আমরা পজিটিভ করে নিব, তার মানে জারণ বিভব 0.6 বি। এখন ক্যাথোডে ঘটে হচ্ছে বিজারণ, তাহলে এর বিজারণ মানটা কি দেয়া আছে এখানে, প্লাস দেয়া আছে, তার মানে এর বিজারণ মানটাকে আমরা 0.80 করে নেব, মানে মাইনাস করে নেব। তার মানে এটা আমরা বিজারণ বিভব পাইলাম, এটা হলো আমরা জারণ বিভব পাইলাম। এখন ইএমএফ ইকুয়াল কি, ইএমএফ অ্যানোডে জারণ ঘটবে প্লাস ক্যাথোডে বিজারণ ঘটবে, এই জিনিসটাকে আমরা যদি যোগ করে দিই, অ্যানোডে জারণ 0.65 প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে ক্যাথোডে বিজারণ, তাহলে আসতেছে -0.4। আবার যদি তুমি এটাকে এইভাবে চিন্তা করো যে এইখানে তো জারণ মানটা দেয়া আছে, তাই না, এই জারণ মানটা তাহলে পজিটিভ হবে +0.76, তাহলে এইটা কি হবে, ক্যাথোড প্লাস ক্যাথোডে বিজারণ প্লাস করে দাও, তাহলে 0.80। তো ইএমএফ মানে কি, এই জিনিসটা ই অফ অ্যানোড, আচ্ছা প্রথমে অ্যানোড দিলাম, প্লাস ই নট অফ ক্যাথোড, জাস্ট এই অ্যানোডের মানটা ওরা আমি যদি পজিটিভ করে নিই এখানে 0.76 প্লাস তারপর 0.8, এই ভিত্তিতে সলিউশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া 1.56 প্লাস 1.56। কিন্তু এটা আসলে কি হয়, তুমি দেখো যে এইখানে আসলে অ্যানোডে তো জারণ করতেছে, তুমি এটা জারণ মানটা নিলা, তুমি এইখানে বিজারণ বিভবটা পজিটিভ, এটা তুমি কিভাবে আইডেন্টিফাই করলা? তো এই ক্ষেত্রে এইটা বেশি গ্রহণযোগ্যতা বলে আমি মনে করি, কারণ এইখানে তুমি অ্যানোডের মানটা যে জারণ হবে এটা তুমি জানো, তো জারণ মানটা কনভার্ট করো, তো এইটাকেও তো বিজারণ বিভবে আসলে কনভার্ট করতে হবে। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা আসলে হওয়ার কথা এইটা, তবে অনেক ক্ষেত্রে দেখবা যে এই অ্যান্সারটাও দেয়া আছে। তো আমি তোমার দুইটাই ব্যাখ্যা দিলাম আর কি। তো এই ছিল তোমাদের আজকের কেমিস্ট্রি কোশ্চেন, এগ্রিকালচার ইউনিভার্সিটি এক্সামগুলোতে ওই যে 2022-23 সেশনে যে কোশ্চেনগুলো আসছে তো সেইগুলো দেয়া। তো আমরা যদি বিগত সালগুলো দেখি 2022-23 আসলে একটু তুলনামূলক কঠিন কোশ্চেন হয়। তো এইরকম যদি সলভ তোমরা আরও পেতে চাও, বা এরকম যদি বিগত সালের সলভগুলো তোমরা আরও পেতে চাও, তাহলে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো এবং আমাদের ওয়েলএস টিমের সাথে কানেক্টেড থাকতে পারো, আমাদের গ্রুপে জয়েন থাকতে পারো, এবং এইটা যদি পারো তোমাদের বন্ধুদের মেনশন দিও। তো ঠিক আছে, ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা, আশা করি তোমরা সামনের দিকে আরও অগ্রসর হবে। ধন্যবাদ।